অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। বিশেষ করে মায়ের ডিসিশন ছিল যে দাদা তো উপরে থাকে, তোর অসুবিধা হবে না, তুই ওখানে সংসার কর বিয়ের কিছু বছর পর। আমি তখন মা বাবাকে বললাম যে তোমরা আমার সাথেই চলো। যে এই শাশুড়ি বৌমা তুমি যেটা বললে, এই ভয়টা আমার মাও পেয়েছে, যদি ঝগড়া হয় এত ভালো সম্পর্কটা তাহলে নষ্ট হয়ে যাবে। বললাম ঝগড়ার ভয়ে যদি আমরা একসাথে না থাকি, তার থেকে ঝগড়া হোক, তারপরে তুমি দরকার হলে আবার সেই ছোটো বাড়িতে ফিরে আসবে। কাগজে বলো, সোশ্যাল মিডিয়ায় বলো, বা আমাদের মিটিংয়ে আমরা দেখতে পাই আগে বাংলা সিনেমা হতো 130টা 40টা, সেখান থেকে কমে চলে এসেছি 30টায়। সিরিয়াল হতো 3-4টে চ্যানেল মিলিয়ে 60টা 70টা, সেখান থেকে কমে চলে এসেছে 40টায়। কাজ তো কমে আসছে, এরপরে ফিউচার কি? আমি যেই জন্য এত ভয় পেতাম, যবে থেকে আমি চাকরি ছেড়ে এসেছি, আমার ভয় তারা করতো। কারণ আমি সিরিয়াল কেন বেশি করেছি, আমায় অনেকে বলেছে, আমি দিদি নাম্বার 1 শোতে বলো বা যে কোনো শোতে আমায় বলা হয়েছে যে তুমি হিরোটা ছাড়লে কেন, বা তুমি সিনেমায় ট্রাই করলে কেন। কিন্তু আমি সিরিয়ালটাকে সবসময় সিকিওর মনে করেছি, কারণ মাসের শেষে একটা টাকা পাওয়া যায়, যেটা সংসার চালানো যায়। কারণ আমার একটা রেসপন্সিবিলিটি আছে, আমার বাবা মায়ের, ছেলে, ওয়াইফের। আজকাল যেই জায়গায় আস্তে আস্তে যাচ্ছে, যদি নতুন চ্যানেল না আসে, যদি নতুন ভালো ভালো কন্টেন্ট না আসে, মানুষের হাতে এখন ফোন চলে এসছে, তারা নেটফ্লিক্স দেখে নিচ্ছে, তারা হটস্টার দেখে নিচ্ছে, তারা কিন্তু সিরিয়ালের সাথে আমাদের ভালো ভালো সিরিয়াল বলো বা ভালো ভালো সিরিজের সাথে তারা কম্পেয়ার করছে। তখন তাদের কিন্তু আর ভালো লাগবে না, তখন তারা এইটাকে দেখা ছেড়ে দেবে, তখন কিন্তু ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। একটি ছেলে চাকরি করতে করতে স্বপ্ন দেখেছিল অভিনয় করবে, অভিনয় জগতে প্রতিষ্ঠিত হবে। যেমন ভাবা তেমনি কাজ, চাকরি ছাড়লো, অভিনয়কে ভালোবাসলো, অভিনয় জগতে প্রবেশ করলো এবং নিজের ইচ্ছায় নিজের শর্তে এত বছর দিব্যি কাজ করে যাচ্ছে। রাজীবদার বাড়িতে আজ আমরা এসে উপস্থিত হয়েছি এবং রাজীবদার সঙ্গেই রাজীবদার অন্দরমহলে আজ আমরা প্রবেশ করতে চলেছি। হ্যালো, ওয়েলকাম, এসো এসো প্লিজ প্লিজ কাম। রাজীবদা, একটু আগে ইন্ট্রোডাকশন যেটা দিয়েছিলাম যে একটি ছেলে চাকরি ছাড়লো এবং স্বপ্ন দেখেছিল যেটা, সেই অভিনয়কে পাথেয় করেই এগিয়ে গেল। এবার তোমার প্রশ্নটা তোমার কাছে নয়, মোহিনীদি, তুমি যদি একটু বলো এই মানুষটার এই বড় ডিসিশন যে চাকরি ছেড়ে দেওয়া, একটা সিকিউর জব ছেড়ে দেওয়ার এই সময়টা তুমি কিভাবে সেই মানুষটাকে দেখেছিলে? কারণ আজকে যে রাজীব বোসকে আমরা দেখছি যে পরপর কাজ করে যাচ্ছে, তখন তো ব্যাপারটা তো স্মুথ ছিল না। একদমই তাই। মানে আমি প্রথমত দেখো, সত্যি কথা বলবো, আমি চাইনি ও এই ইন্ডাস্ট্রিতে আসুক। মানে ও যখন মডেলিং করতো তখনও মানে ঠিক আছে করছো, তার সাথে চাকরিটা কিন্তু তোমায় রাখতে হবে, বিকজ একটা স্টেবল একটা কিছু ইনকামের একটা জায়গা তো খুবই দরকার, যেখানে এত বড় দায়িত্ব ওর ওপর। তো তারপরে যখন ও চাকরি ছেড়ে হঠাৎ করে মানে ঠিক করলো, হ্যাঁ আমার ডিসিশনও। এইটা কি বলতো, অনেক দিন আগে থেকে শুরু হয়েছে। আমার কোনোদিনও স্বপ্ন ছিল না এই ইন্ডাস্ট্রিতে আসার। আমি ক্রিকেট খেলতাম একটা সময়, যেরকম সবাই খেলে। আমি একটু ক্রিকেটের প্রতি একটু প্যাশনটা বেশি ছিল, এদিক ওদিক ক্লাবে খেলতাম, খেপ যাকে বলে ওই সব খেলতাম। তার সাথে পড়াশোনা করেছি, চাকরি পেয়েছি, পার্মানেন্ট হয়েছি। যেরকম ছোটোবেলা থেকেই মোহিনীর সাথে আমার আলাপ, সবাই জানে এখন এত ইন্টারভিউতে। তাই মোহিনীর সাথে দুই বাড়িতেই জানতো, বিয়ে হয়ে গেছিলো। বিয়ের পরে আমার যেহেতু মডেলিং করতাম, তখনই আমার আসার কথা ছিল ইন্ডাস্ট্রিতে, কিন্তু ও চাইতো না। ও বলেছিল ইন্ডাস্ট্রি হলে, মানে ওর ভয় ছিল, কোথায় ইনসিকিওর ফিল করতো। কিন্তু আমার মা খুব চাইতো আমি ইন্ডাস্ট্রিতে আসি, বাবার সাপোর্ট ছিল। মানে আমি ইন্ডাস্ট্রিতে আসতে পেরেছি বলতে পারো আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার দাদার জন্য। মানে যারা সারাক্ষণ চাইতো আমি ইন্ডাস্ট্রিতে কিছু করি, মানে যেহেতু মডেলিংয়ে আমার হোর্ডিংস দেখতো, কাগজের ছবি দেখতো, ওরা চাইতো আমি সিরিয়াল বা সিনেমা কিছু করি, সেই জন্যই এখানে আসা। এবারে বিয়ের পরে আমার শালিরা আমাদের বাড়িতে আসে, যেরকম হয়, আমার ফটোজ দেখে, কাগজে ছবি এতে, তখন মডেলিং এর সব ছবিগুলো খুব সুন্দর করে অ্যালবাম করে সাজিয়ে রাখতো। তো ওরা এসে ওরকম পরপর এমনি দেখতে দেখতে র্যান্ডমলি মানে তখন বলছে যে করিস না কেন সিরিয়াল সিনেমা। আমি বললাম তোমার বোনই তো চায় না। তারপরে ও কিছুদিন বাদে বললো তুমি সত্যি আমার জন্য? হ্যাঁ তুমি তো বলেছিলে, তাই জন্যই করা হয়ে ওঠা হয়নি। বলে এবারে যদি কিছু হয় তুমি ট্রাই করতে পারো, সেটা আমার মাথায় ছিল। তারপরে চাকরি করতে করতেই একটা অফার আসে সাই বাবা টেলিফিল্মস থেকে।
ওরা ডেকেছিল আমায়, গিয়ে ওরা প্রথমে ওয়ার্কশপ করিয়েছিল। ওয়ার্কশপ করতে করতে আমার বিষয়টা ভাল লাগছিল। আর তারপরে ওরা যখন আমায় সিলেক্ট করে হিরো হিসেবে, আমি তখন কিন্তু বাড়িতে জানাইনি আমি ওয়ার্কশপটা করতাম, কেউ জানতো না। চাকরির মানে করছে কিন্তু, হ্যাঁ তার সাথে সাথে করতে করতে হ্যাঁ ড্রেস পরেই আমি যেতাম, মানে অফিসের ড্রেস পরেই আমি ওয়ার্কশপ অ্যাটেন্ড করতাম, একটু লেটে ঢুকতাম, করে আবার অফিসে ফিরে যেতাম। যখন জানলাম, আমি জানতাম আমি বললে বাবা মা দাদা আমায় সাপোর্ট করবে, সেই জায়গাটা আমার ছিল। কিন্তু মোহিনী কোথাও একটু আপসেট হলেও হতে পারে, কিন্তু ও মত তো দিয়ে দিয়েছে। এবার যখন আমার কনফার্ম করলো ওরা, আমি ভাবিও নি যে আমার লিডে ভাববে ওরা, আমার ক্যারেক্টার রোল হলেও আমি ভেবেছিলাম করবো, মাকে একবার দেখাবো, মা খুব ইচ্ছা যে আমি টেলিভিশনে কিছু করি, সেই হিসেবে আমি অডিশনটা দিই। এবার ওরা যখন সিলেক্ট করে তখন আমি বাড়িতে এসে ওকে বলি, আর সেই বছরই আমাদের আউটডোর ছিল, শুরুতেই আউটডোর, তাই শুরুই হয়েছিল আউটডোর দিয়ে, তাই আমার বাইরে চলে যেতে হতো। আর সেই বছরই আমার বিয়ে হয়েছিল, ওর জন্য একটু টাফ ছিল, কিন্তু ও ওটা ঢোক গিলে মেনে নিয়েছিল, সেটা আমি বুঝতে পেরেছি। আর আউটডোর মানে কি বেশ অনেক দিনের, প্রায় এক মাস মতো, 14 দিন মতো, হ্যাঁ বেশ 8-10 অনেকটা দিন, দিনের, 14 মানে আর মানে উইন্টার ছিল যতদূর আমার মনে ডিসেম্বরে, পড়ছে। নভেম্বরে শুরু হয়েছিল, ডিসেম্বরে আমরা বাইরে গেছি। আমি বুঝতেই পারছো মানে হিল স্টেশনে ডিসেম্বরে কতটা ঠান্ডা, সেই অবস্থায় গেছিলাম। গিয়ে আস্তে আস্তে একটার পর একটা কাজ করতে করতে এই জার্নিটা শুরু হয়। তাই জন্য আমার ইন্ডাস্ট্রিতে আসা মোহিনীর থেকেও বেশি আমার দাদা মা বাবা, ওই সাপোর্টটা ওদের ছিল। মানে আমি মডেলিংও করেছি আমার দাদার জন্য, মডেলিংটা আমার হট করে হয়েছে। এরকম আমরা বেরিয়েছি, একজন আমার এক কাকিমা, সঙ্গীতা কাকিমা, উনি আমায় বলেন এই তুমি মডেলিং করতে পারো? তো আমি না না এইসব আমি পারবো না, লজ্জা পেয়েছিলাম। বললো না না, আমার দাদা বলছে না না ও করবে, তুমি নাম্বারটা নাও। তখন ল্যান্ডলাইন ফোন, দাদা ল্যান্ডলাইন ফোনের নাম্বার দিয়ে, দাদাই জোর করে ফোর্স করে নাম্বারটা দিল। তার 1-2 সপ্তাহ বাদে কল এলো, করে মডেলিং করা শুরু হলো। তখন আমি মানে ওই 11-12-এ পড়ি, তখন ওই থেকে শুরু হলো। তারপরে গ্র্যাজুয়েশন, মডেলিং করতাম, ক্রিকেট খেলতাম, এই করতে করতে পায়ে চোট লাগার পরে খেলাটা কমে গেল। তাই জন্য প্রথম সিরিয়াল আমি দৌড়াতে পারতাম না, আমার একটা পায়ে ঘুরে যেত, ডান পায়ে লিগামেন্ট ছেঁড়া ছিল, যেহেতু ACL টিয়ার ছিল কমপ্লিট। তারপরে লুকোচুরি ফার্স্ট সিরিয়াল আমার, সেকেন্ড সিরিয়াল মেঘের পালক, ওই সিরিয়ালের ব্রেকটাই আমি পায়ের অপারেশন করি। তাই ফার্স্ট সিরিয়ালে আমি দৌড়ানোর সিনও করতে পারতাম না, ওরমভাবেই টেক করতো। কিন্তু এই হেঁটে হেঁটেই জার্নি চলছে, এবং এই জার্নি সবে শুরু হলো আমাদের সঙ্গে এখানে। তো আমরা ধীরে ধীরে বরং এবার এগিয়ে যাই। প্রথমে এই দেওয়ালটায় আসি, এটা কি মানে ঘরেতে ঢুকেই যাতে ঈশ্বরের দেখা পাওয়া যায়? আমি আমার পরিবার, মানে আমি বিশেষ করে বাবা বলো মা বলো মোহিনী বলো, আমরা প্রত্যেকেই খুব ঠাকুরে বিশ্বাসী, সে যে কোনো ধর্মের। তাই এইটা আমার শাশুড়ি মা গিফট করেছিল। আর বালাজি আমার খুব পছন্দের, সব ঠাকুরই পছন্দের, বালাজির প্রতি একটা আলাদাই আমার ভক্তি আছে। তাই জন্য এটাকে, এই মূর্তিটাকে এখানে রেখেছি, যে ঢোকার সময় বেরোনোর সময় যাতে সবাই দর্শন করতে পারে। আর এদিকটা দেখতে পাচ্ছি মোটামুটি তোমাদের দুজনের কর্নার, মানে মানে বিশেষত রাজীব বোস, প্লেয়ার রাজীব বোসের কর্নার। রাজীব বোস এখানে আছে কিছু। হ্যাঁ, আর এটা আমার ফার্স্ট অ্যাওয়ার্ড, আচ্ছা, মানে ডেবিউ বলতে পারো, এটা আমার ফার্স্ট অ্যাওয়ার্ড। আর এইগুলো আস্তে আস্তে পেয়েছি। আর লেটেস্ট এটা শুরু, এটা এখন অব্দি 2026-এ স্টার জলসার এটা লেটেস্ট বলতে পারো এবছরের। আর জি বাংলার ওখানে আছে, এই সব মিলিয়ে যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে ওই বাড়িতে কিছু আছে আর এই বাড়িতে কিছু আছে। আচ্ছা, ওদিকে খুব সুন্দর একটা বুদ্ধ মূর্তির জায়গাটাতে দেখতে পাচ্ছি, এটা যদি একটু বল এটা কোথা থেকে নেওয়া? এই বুদ্ধ মূর্তিটা এইখানে বেশিরভাগ কি বলতো, যে গিফটগুলো আছে দিদি নাম্বার 1-এর কিছু গিফট আছে, আর কিছু কিছু আছে যারা ধরো এই বাড়িতে যখন এসছে এই ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটে যারা আমাদের যেই ঠাকুর বা যেই যা গিফট দিয়েছে সেইগুলোকেই সাজানো। এটা আমার এক দাদা গিফট করেছিল, তার মধ্যে ভেতরে ওই ফুল দিয়ে বুদ্ধ মূর্তিটাকে বসানোর আইডিয়াটা কিন্তু মোহিনীর, ওটা ওর মধ্যে ছিল না। হ্যাঁ, ওটা আমার এক দাদা বাপ্পাদা, উনি ওইটা দিয়েছিল, ওই ভাসটা। ওর মধ্যে ফুল দিয়ে বুদ্ধটা আবার আর এক জায়গা থেকে আসে, ওখানে মানে বসানো এই ভাবনা সব মোহিনীর। টেল মি সামথিং অ্যাবাউট দিস বিউটিফুল ডেকোরেশন। এই ডেকোরেশন বলতে পারো এখানে অনেক কিছু আছে, মিক্স অ্যান্ড ম্যাচ। যেরকম এইগুলো ইজিপ্টের, আমরা লাস্ট ইয়ার 2024-এ পুজোর সময় আমরা ইজিপ্ট গেছিলাম, সেই ইজিপ্টের এইগুলো কালেকশনস। এটা সিঙ্গাপুরের। আচ্ছা, এইটা হংকংয়ে আমার ভাইরা ভাই থাকে, তখন যখন আমরা গেছিলাম, মানে আমার সব ভাইরা ভাই শালিরা, তাদের বাচ্চারা সবাই মিলে আমরা ম্যাকাও আর হংকংয়ে যেহেতু ওরা ছিল, বিশাল গ্রুপ একটা ওখানে দেখো এই দিকের ফটোটাতে, মানে আচ্ছা আচ্ছা, পুরো গ্রুপ গেছিল, গ্যাং গেছিল। গ্যাং গেছিল। এটা মালয়েশিয়ার ফটো, আমি ছেলে আর মোহিনী।
ছেলে কেন আজকে নেই একটু বলে দাও। ছেলে বাস্কেটবল ক্লাস আছে ওর, আজকে সানডে, তাই ও ওখানেই গেছে। ওর মানে আমার দাদার ছেলে আরও একসাথেই দুজন মিলে গেছে, রণরোহান। ওরা বাস্কেটবলে একসাথে যায়, সুইমিংয়ে একসাথে যায়, মানে ওরা হচ্ছে বেস্ট অফ ফ্রেন্ডস বলতে পারো, একে অপরের মানে ছাড়া থাকতে পারে না। আচ্ছা এখান থেকে একটা রাজীবদা প্রশ্ন বলি, ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় এটা কমন একখানা প্রশ্ন, সবাই খুব জিজ্ঞাসা করে। আমার কিন্তু হয়েছে, আমি মিথ্যে কথা বলবো যদি বলে হয় না। এবার দেখো তুমি বন্ধুত্বটাকে কিভাবে ভাবছো সেটা ইম্পর্টেন্ট। তুমি কতটা বন্ধু মানে কি, যার সাথে আমার সাথে রোজ কারুর কথা হয়, এরমও হয় অনেক দিন বাদে দেখা হলো, কিন্তু মনে হয় ওখানে পজ বাটনটা ছিল, পজ বাটনটা উঠে গেল, আমরা গল্প করতে শুরু করে দিলাম, বা একসাথে যে কাজ করছি। এই যে আমার এখন যেই সিরিয়ালটা চলছে ধরো রাঙামতি তীরন্দাজ স্টার জলসায়, ওখানে চন্দ্রনিভ, অরিত্র, দেবোত্তম, আমি দেবোত্তমের সাথে আমি লুকোচুরি করেছিলাম, অরিত্রর সাথে মাতে করেছিলাম 2012-এ আলাপ, তারপরে গ্যাপে গ্যাপে অনেকগুলো কাজ করেছি অরিত্রর সাথে, চন্দ্রনিবর সাথে মা, তারপরে তিতলি, তারপরে গ্যাপে গ্যাপে 3-4 বছর অন্তর। এই যে আমরা একসাথে ছিলাম, আমাদের যে আউটডোর হলো, আমরা একে অপরের সাথে যতটা টাইম স্পেন্ড করেছি, যতটা পেরেছি টাইম স্পেন্ড করেছি। সে ধরো কাট হচ্ছে, আমরা সমুদ্রের দিকে আড্ডা মারতে চলে গেলাম, রাত্রিরে আমার রুমে সবাই এলো, আমরা আড্ডা মারলাম, তাহলে এটাই তো বন্ধুত্ব, একে অপরের কথা শেয়ার করলাম। কাজের জায়গায় স্বার্থের বন্ধুত্ব কি একটু বেশিই হয়? কাজের জায়গায় না, সব জায়গায় স্বার্থের বন্ধুত্ব হয়। তুমি কিভাবে মিশছো, এখন ধরো শ্রীতমা আমার সাথে তোমার আলাপ হলো, আমি যদি ভাবি শ্রীতমার সাথে আমি বন্ধুত্ব করছি, আমার এইটা দরকার, তাহলে তো আমার মাইন্ডে, হ্যাঁ, আমি যদি কিছু না ভেবে বন্ধুত্ব করি, তাহলে আজ থেকে 5 বছর 10 বছর বাদেও যদি তোমার সাথে আমার দেখা হয়, তুমি হাই রাজীব দা, হাই শ্রীতমা, আমি বলতে পারবো। আমায় শ্রীতমার কথা কেউ যদি বলে, আমি বলতে পারবো দুটো ভালো কথা। ব্যাপারটা সহজ হয়। এক্স্যাক্টলি, তুমি মেন্টালি কি ভাবছো, তোমার পারপাসটা কি। পারপাসটা খুবই সহজ সরল, সেই জন্যই তোমাদের মিষ্টি সম্পর্ক, মিষ্টি তোমাদের যাত্রা এইভাবেই চলছে। এবার আমরা কোথায় যাব? এই ঘরটা যেরকম আমার ছেলেই সাজিয়েছে। আগেই বলি, এই ফ্ল্যাটটা আমার ভাড়া ভাই রানাদা ওরই চিন্তা ভাবনা দিয়ে ও সাজিয়েছে, আমি দেখিও নি। মানে আমায় বলেছিল আমি ইন্টেরিয়ার করবো, বললাম তুমি করো, বলে কোথায় কি করবো, বললাম না তোমার উপরেই ছাড়লাম। তাই এই ফ্ল্যাটের ক্রেডিট গোস টু হিম, রানাদা। কালারের বলো, সাজানো গোছানো অবশ্যই মোহিনী করেছে। আর এই ঘরটা স্পেশালি, ওখানে তোমার গডজিলা থেকে শুরু করে যা যা পিকাচু, এইখানে তোমার ডাইনোসর, যা যা দেখছো এগুলো ও ওর মতো করে সাজায়। এখানে হাত দিলে এটা এখানে ছিল, কে সরালো, এইসবগুলো আছে। আচ্ছা, না এই খাটটা শুনেছি একেবারে পুরনো খাট, মানে পালঙ্ক, এবং তোমরা নাকি পালিশ করেছো, মানে এই হিস্ট্রিটা যদি একটু বলো। দেখো এত পুরনো খাট, এই কাঠ পাওয়া যাবে না, তাই জন্য আমি এটাকে বাতিল করিনি। তাই আমি রানাদাকে বলেছিলাম যে এই খাটটাকে আমি রাখতে চাই, বলে তাহলে আমি পলিশ করে দিই, এর উপরে একটা গদি দিয়ে দিয়ে, হ্যাঁ হ্যাঁ। তাই জন্য এই কাঠের মানে আজকালকার দিনে এরকম দেখাই যায় না। মানে এরকম তুমি ধরো এই কাজ যেগুলো করা, সেগুলো আজকালকার দিনে তুমি কিন্তু মানে দেখতেই পাবে না। আর এতটাই স্ট্রং, এতটাই ভারী, মানে খাটটা যারা ট্রান্সফার করেছিল তারা বলেছিল। তাই এইটাও আমার এক মানে মেজো মা, মানে ওর মাসি, আমার মাসি হয়, মেজো মাসি। উনি মেজো যখন মাসি এসেছিল, গৃহপ্রবেশে যখন এসেছিলেন, তো তখন এই বুদ্ধ মূর্তি আর এই গাছটা গিফট করেছিল। তো দেখে এত ভালো লেগেছিল, রাজীব বললো না এটা আমি এখানেই সাজাই, মানে বেশ একটা আলাদা রকম একটা তোমার এইখানে ব্যাপারটা। সত্যি এটা দেখতে খুব সুন্দর লাগছে। আর এইবার আমার সব থেকে পছন্দের জায়গা, এবার একটা জিনিস বলো, এত টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন কে রাখে? মানে রাজীবদা কি গোছানো ছেলে? হ্যাঁ, রাজীবদা গোছানো ছেলে, সেটা মানে নো ডাউট। মানে কোন জিনিসটা কোথায় থাকবে, কেন ওখানে নেই, কে ওখান থেকে সরিয়েছে, আবার ওখানে রাখা হয়নি কেন, এইগুলো রাজীবদা একদম শুটিংয়ে বিজি থাকলেও এইটুকু টাইম বাড়িকে দিয়ে দেয়। রাজীবদা রেগে যায়? রেগে যায়, কিন্তু রাজীবদার রাগটা ভাঙানো ইজি। মানে মানে কিছু আমি সেই সময় রাজীবদাকে একটু ছেড়ে দিই নিজের মতো, বা রাজীবদার হয়তো কোনো ভালো কিছু খাবার সেই সময় রান্না করে দিই। আর আরও ইজি হচ্ছে নিজের ভুলটা স্বীকার করে নিয়ে আমি আগে সরিটা বলে দিই, তারপরে নিজেদের মধ্যে আমরা মিটিয়ে নিলাম ঝামেলা। জিনিস বলো তো বৌদি, মানে বাচ্চা হওয়ার পর যে জিনিসটা হয়, যে বেশিরভাগ সময় ঝগড়া হওয়ার মূল কারণটা হয়ে থাকে ও, মানে হতো ছোটবেলায় যখন ধরো খেতো না, এখনো হয়, মানে এখন না, মানে আমার ছেলে রোহান অনেক শান্ত, মানে সেটা আমি ব্লেসড। আমার মতো একটু চুপচাপ শান্ত, ও সেরকম টিম পেলে তাহলেই একটু লাফালাফি করে, হ্যাঁ, কিন্তু তাও খুব যে হাতে পায়ে সেরম নয়, ও নিজের মতো থাকে। এবার আমার যেটা ও বললো যে
আমার যদি কিছু প্রবলেম হয় আমায়ও একা ছেড়ে দিলে আমি আবার নিজে নিজে ঠিক হয়ে যাই, একটু কিছু বললাম মানে এই যে তুমি বলছো এই যে মেনটেন, যখন পারি এসে পরিষ্কার করে চলে যাই। কারণ যেহেতু ওখানে আমরা বেশি থাকি গলফ ক্লাবে, এইখানে আমরা আসি না, তার কারণটা হচ্ছে ওখানে বাবা মা যেহেতু থাকে, তারা তাদের নাতি নিয়ে থাকে, ওপরেই দাদা থাকে, বৌদি থাকে, দাদার বাচ্চা আছে, সবাই মিলে আমরা একসাথে মানে একটা বড় পরিবারের মতো থাকি। মানে এত বছর ধরে একসাথে থেকে এসেছি, রোহানও একসাথে ওরকমভাবেই একটা এনভায়রনমেন্ট। আর আজকালকার দিনে দেখো সবাই নিউক্লিয়ার ফ্যামিলি, মানে জয়েন্ট ফ্যামিলিতে তো হার্ডলি ওই আনন্দটা এক্সপিরিয়েন্স করা যায়। মানে আমাদের ওর সাথে আমার আলাপটাও তো মেজমাসির কমপ্লেক্সে, মানে ওদের ফ্ল্যাট আর এরকমই একটা কমপ্লেক্সে ও থাকে, সেখানে পাশের ফ্ল্যাটেই আমার মানে ওই পাশের বিল্ডিংয়েই আমার মাসি থাকে, ওখান থেকেই আলাপ। তাই ও ছোটোবেলাতেই দেখেছি আমরা মাসির বাড়িতে, মেজো মাসির বাড়িতে যাওয়া, ওখানে বড় হওয়া, বড় মায়েদের সব মাসি ভাইরা সব আসতো, আমার মামারা সবাই মিলে একসাথে বড় হওয়া। আমার ছোটোবেলাটা যেরকম আমার ছোটো মাসি মুমা তাদের বাড়িতেই বড় হওয়া, যখন ও আসতো দেখেছি আমার ভাইদের সাথেই আমরা বন্ধুদের মতো ছাদে খেলছি, গল্প করছি, ইয়ার্কি ফাজলামো মারছি। তাই আমাদের বিয়ের ক্ষেত্রে বলো বা প্রেমের ক্ষেত্রে বলো কোনোদিনও প্রবলেম হয়নি, কারণ ওকে ছোটোর থেকে আমার মাসি মামারা দেখে চেনে। মানে আমরা একসাথেই ছোটবেলায় খেলাধুলো করে বড় হয়েছি। ওর বাড়িতেও তাই, মানে ওদের পাড়ায় যখন আমি যেতাম ওর পাড়ার বন্ধুদের সাথে আমি নিচে ধরো খেলছি এরামি কমপ্লেক্সে, তাই সেখানে ওই যে তাই জন্য আমার ছেলেকেও আমি চাই ওইভাবেই বড় হোক। আমি এইখানে যদি ওকে এনে রাখি হয়তো কমপ্লেক্সে, ওটা কমপ্লেক্স না, ওটা স্ট্যান্ডালোন বিল্ডিং, কিন্তু ওখানে যে ওই দাদু দিদার সাথে বড় হওয়াটা, তারপরে এই আর একজন আমার দাদার ছেলের সাথে যে ওর বন্ডিংটা, ওদের এক বছরের ডিফারেন্স, ওই যে ওই একসাথে বড় হওয়াটা ওইটাও পাবে। আমাকে একটা জিনিস বলো, আমরা এখন খবরের কাগজ যদি বেশিরভাগ দিন যদি ফলো করি তাহলে আমরা দেখতে পারি যে নিউক্লিয়ার ফ্যামিলি, শাশুড়ি বৌমার ঝগড়া, এবং শাশুড়ি বৌমাকে নিয়ে নানা ধরনের জোকসও আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বন্ডিংটা যেটা তোমরা বলছো এবং খুব কনসাসলি এটা তোমরা ভেবে যেহেতু আমরা, আচ্ছা তার আগে আমরা আলোচনাটায় যাবো, আমরা যদি এই হিস্ট্রিটা একটু জেনে নিই, এই রাজস্থানী ব্যাপারটা। রাজস্থানী ব্যাপারটা কিছুই না, এটাও আমার ভাইয়ের ক্রেডিট। ও এই ফটোসগুলো লাগিয়েছিল, আমাদের ভালো লেগে গেছিলো। কিন্তু ওপরে যেটা দেখছো এই ক্যান্ডেল স্ট্যান্ডগুলো, ওইগুলো দিদি নাম্বার 1-এ পাওয়া। আমরা যখন উইনার হয়েছিলাম ওইটা ছিল গিফটের মধ্যে, তাই ওটাকে কোথায় সাজাবো, ওটাকে এর ওপরে রেখে দেখলাম, ওইগুলো কিন্তু ক্যান্ডেল স্ট্যান্ড, বাট ওইগুলো আমি ওপরে রেখেছি, দেখলাম ভালো লাগছে, আমি রেখে দিয়েছি। সুন্দর। আচ্ছা আপনি এবার বসে আমরা লাস্ট কিছু প্রশ্নের দিকে যাব। তবে তখন যে প্রশ্নটা করতে করতে আমরা কেটে গেলাম যে এখন মানে নিউজ চ্যানেল খুললেই বা খবরের কাগজ যদি খোলা যায়, বেশিরভাগ জায়গায় দেখা যায় যে পারিবারিক ভাঙন, পারিবারিক দ্বন্দ্ব, নিউক্লিয়ার ফ্যামিলি, এবং এমনও নয় যে প্রত্যেক সময় যে নিউক্লিয়ার ফ্যামিলিগুলো খুব হ্যাপিলি নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হয়েছে, এমনটা নয়। শাশুড়ি বৌমাকে নিয়ে নানা ধরনের মজার জোক, এবং সেগুলো আছে, মজার জোক বলছি কারণ সেগুলোকে ওই কিছুটা বিদ্রুপের মতন করেই শাশুড়ি বৌমার সম্পর্কটা দেখানো হয়, যে তাদের মধ্যে সবসময় ঝগড়া চলে, এরকম অনেক কিছু দেখা হয়। সে জায়গা থেকে দাঁড়িয়ে মানে এই সময়তে দাঁড়িয়েও দুখানা ফ্ল্যাট, সেখানে দাঁড়িয়ে তোমরা আলাদা হয়ে যাওনি, তোমরা একসঙ্গে আছো এবং খুব কনসাসলি এটা ভেবে তোমরা ডিসিশনটা নিয়েছো, যেটুকুনি বুঝলাম তোমাদের কথা শুনে, যে আমাদের ছেলেটা যেন সবার সঙ্গে বড় হয়। এই পুরনো পাড়া কিন্তু সিআইটি রোডে, ওখানেই বড় হওয়া, যেখান থেকে আমার বিয়ে হয়, ওখান থেকে আমরা শিফট করি যখন এই ফ্ল্যাটে আসি। বাবা মার, বিশেষ করে মায়ের ডিসিশন ছিল যে দাদা তো উপরে থাকে, তোর অসুবিধা হবে না, তুই ওখানে সংসার কর বিয়ের কিছু বছর পর। আমি তখন মা বাবাকে বললাম যে তোমরা আমার সাথেই চলো। বলছে এই শাশুড়ি বৌমা তুমি যেটা বললে, এই ভয়টা আমার মাও পেয়েছিল, যদি ঝগড়া হয় এত ভালো সম্পর্কটা তাহলে নষ্ট হয়ে যাবে। বললাম ঝগড়ার ভয় যদি আমরা একসাথে না থাকি, তার থেকে ঝগড়া হোক, তারপরে তুমি দরকার হলে আবার সেই টোটের বাড়িতে ফিরে আসবে। তাই ভগবানের আশীর্বাদে এখনো মা ফেরেনি, ওখানেই আমাদের সাথে আছে। আর ইনফ্যাক্ট বিশ্বাস করো, মানে আই এম ব্লেসড টু হ্যাভ আ মাদার ইন ল আর শ্বশুরমশাই এরকম। মানে আমার মা, ইনফ্যাক্ট আমার মা যখন আমাদের বাড়িতে আসে, আমার মা, আমার শাশুড়ি মা আর আমার মানে জায়ের মা, দিদিভাইয়ের মা, তিনজনের এখন একটা বন্ধুর গ্রুপ হয়েছে, যারা বসে বসে গল্প করে, আড্ডা মারে। আর মানে কোনো কিছুতে আজ অবধি মানে কোনো কিছুতে আমাকে ডিসকারেজ করেনি। আমি যেটা করতে চাই, আমি যদি টিচিং প্রফেশনে যেতে চাই তাতেই হ্যাঁ, টিচিং প্রফেশনে আসাটাও আমার বাবার আইডিয়া। যেহেতু ওই সময় 24 আওয়ার্স ছিল, ও বাড়িতে বোর হতো হাউস ওয়াইফ হিসেবে। ও আমাদের তো কোনো ঠিক ছিল না, তুমি জানো একটা সময়, এখন 14 ঘন্টা হয়েছে, তখন বাবাই ওকে বুদ্ধি দেয় তুমি বিএডটা পড়ো। ও যেহেতু লরেটো ব্যাকগ্রাউন্ড ছিল, ওর লরেটো হাউস থেকেই তোমার বিএড পড়ে তখন ও মাধবী বিল্লা, তারপরে সাউথ পয়েন্ট।
ওইভাবেই ওর জার্নিটা শুরু হয়। তাই জন্য বাবা ও যেহেতু বেরিয়ে যায় সকালবেলা, আমিও কাজের তো আমাদের কল টাইমের কোনো ঠিক নেই, প্যাকআপেরও ঠিক নেই, আমার ছেলে বড় হওয়া বলো বা আমার সংসার বলো পুরোটাই কিন্তু আমার বাবা মা দেখে নেয়। সেখানে ইউথ সাপোর্ট। আর তুমি যে বললে না দুটো দিক আছে, অবশ্যই দুটো দিক আছে। হয়তো কারুর যারা আলাদা থাকে তাদের হয়তো বাবা মার সাথে বন্ডিং হচ্ছে না, বা শ্বশুর শাশুড়ির সাথে বন্ডিং হচ্ছে না, এরমও তো আছে। হয়তো বাবা মার ভুল বা শ্বশুর শাশুড়ির ভুল বা ছেলে মেয়ের ভুল, তারা আলাদা আছে, ভালো আছে, এরমও আছে। কিন্তু সে তাদেরও ডিসকারেজ করার মতো কিছু নেই। কিন্তু আমার মনে হয়েছিল আমি যেরমভাবে বড় হয়েছি, মাসির বাড়িতে থেকেছি, মামার বাড়ি ছোটোবেলায় যেতাম, একসাথে বড় হয়েছি, আমি চেয়েছিলাম আমার ছেলে ওরমভাবেই বড় হোক। তাই জন্য আমার এই ফ্যামিলি যে ধরে রাখতে পেরেছি, আমার বাবা মার অনেক সাপোর্ট আছে এখনও। মানে এখনো ধরো রাত্রিবেলা রাজীব শুটিং থেকে ফিরে আসলে যত রাত্রিই হোক, যদি বাবা আর মাম জেগে থাকে, বাবা মার ঘরে আমার বসে একটু গল্প ছেলেও করে হ্যাঁ যাই। ধরো পরের দিন ছুটি, সবাই মিলে একসাথে বসে, হয়তো আমি এই ঘরে তখন হয়তো অন্য কিছু বিছনা করছি বা কিছু, আমার ছেলে আমার ডেকে নিয়ে যায়, চলো আমরা একসাথে বসে ওই ঘরে গল্প করবো। মানে রাত্রিবেলা একসাথে বসে গল্প করা। আর আমার শাশুড়ি মা মিষ্টি খেতে, কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসে, মানে সেটা তখন ধরো রাত্রিবেলা বসে কোল্ড ড্রিঙ্ক খেলো, মিষ্টি খেলো, চিপস বার করা হলো, চিপস খেলাম, খেয়ে গল্প টল্প করে আবার যে যার হয়তো রুমে গেলাম। কিন্তু এই বন্ডিংটা এখনও আমাদের মধ্যে আছে। আর আমি আরও লাকি, আমার শ্বশুরবাড়িটাও ওরম পেয়েছি। এই যে ভাইরা ভাই দেখছো, সব ভাইরা মিলে আমরা বাইরে ঘুরতে গেছি, আমরা দুবাই গেছি, হংকং গেছি, ম্যাকাও গেছি, বা ওদের বাড়িতে মামার বাড়িতে পুজো হয়, দুর্গা পুজো, এভরি দুর্গা পুজোয় আমরা চলে যাই। অষ্টমীতে যাই, দশমী একাদশী ওখানে কাটিয়ে তারপর ফিরি। ওদের বাড়িতে হই হুল্লোড় সবাই। তাই রোহান দুটো বাড়িতেই ওই এটা পায়, ওই এনভায়রনমেন্টটা পায়, ওটাতেই তৈরি হয়। ওটা খুব ইম্পর্টেন্ট। আর শেষ প্রশ্ন করব, সেটা হলো, এটা তো পরিবার নিয়ে গেল, যদি এই সময় দাঁড়িয়ে মানে 2026-এ দাঁড়িয়ে যদি বলা হয় যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি দুটোতেই তুমি কাজ করছো, কোনো একটা জিনিস যেটা তোমার মনে হয় সেটা পরিবেশকে দূষিত করছে, চলো মানে এই ইন্ডাস্ট্রির পরিবেশটাকে দূষিত করছে, কি সেটা? দেখো সেটার অনেক ফ্যাক্টর আছে। দেখো মেন যেটা কাজের অভাব। আজকে কাগজে বলো, সোশ্যাল মিডিয়ায় বলো, বা আমাদের মিটিংয়ে আমরা দেখতে পাই, আগে বাংলা সিনেমা হতো 130টা 40টা, সেখান থেকে কমে চলে এসছে 30টায়। সিরিয়াল হতো 3-4টে চ্যানেল মিলিয়ে 60টা 70টা, সেখান থেকে কমে চলে এসছে 40টায়। কাজ তো কমে আসছে, এরপরে ফিউচার কি? আমি যেই জন্য এত ভয় পেতাম, যবে থেকে আমি চাকরি ছেড়ে এসেছি, আমার ভয় তারা করতো। কারণ আমি সিরিয়াল কেন বেশি করেছি, আমায় অনেকে বলেছে, আমি দিদি নাম্বার 1 শোতে বলো বা যে কোনো শোতে আমায় বলা হয়েছে যে তুমি হিরোটা ছাড়লে কেন, বা তুমি সিনেমায় ট্রাই করলে কেন। কিন্তু আমি সিরিয়ালটাকে সবসময় সিকিওর মনে করেছি, কারণ মাসের শেষে একটা টাকা পাওয়া যায়, যেটা সংসার চালানো যায়। কারণ আমার একটা রেসপন্সিবিলিটি আছে আমার বাবা মায়ের, ছেলের, ওয়াইফের। আজকাল যেই জায়গায় আস্তে আস্তে যাচ্ছে, যদি নতুন চ্যানেল না আসে, যদি নতুন ভালো ভালো কন্টেন্ট না আসে, মানুষের হাতে এখন ফোন চলে এসছে, তারা নেটফ্লিক্স দেখে নিচ্ছে, তারা হটস্টার দেখে নিচ্ছে, তারা কিন্তু সিরিয়ালের সাথে আমাদের ভালো ভালো সিরিয়াল বলো বা ভালো ভালো সিরিজের সাথে তারা কম্পেয়ার করছে। তখন তাদের কিন্তু আর ভালো লাগবে না, তখন তারা এইটাকে দেখা ছেড়ে দেবে, তখন কিন্তু ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। আজ থেকে ধরো আমার মা মাসিদের দর্শকটা চলে যাওয়ার পর আমরা যদি ভালো কিছু না করতে পারি, তখন তো দর্শক মুখ ফিরিয়ে নেবে, তখন তো খুব খারাপ সিচুয়েশান হয়ে যাবে। কজন বসে এখন সিরিয়াল দেখে? এখন তো সবাই মোবাইলে সময় নিজের টাইম মতো দেখে নেয়। আমিও দেখি আমার এপিসোডসগুলো, বাড়িতে গেলাম একসাথে 2-3 দিন একটা দেখে নিলাম, পারলাম না দেখতে দেখিনি। কিন্তু তখন যেরকম আমি যখন এসেছিলাম 2009, তখন যেরকম কাজের ভলিউম ছিল, এখন তো আস্তে আস্তে কাজ, মুভি, আর শুধু টলিউডে না, বলিউডে, হলিউডে, সব জায়গায় প্রবলেমটা হচ্ছে। সেটার একটা ভয় কিন্তু ইন্ডাস্ট্রিতে ঢুকে গেছে সবারই, যে ফিউচারে কি হবে সেটার ভয়। কিন্তু যতদিন না এই যে চ্যানেলগুলো এলো, ভালো ভালো চ্যানেল, যেটা আমি ভেবেছি ওয়ার্ক করবে, আমরা ভেবেছি ওয়ার্ক করবে, ওয়ার্ক করেনি, বন্ধ করে দিতে হয়েছে। মেবি দর্শক দেখেনি, 1-2 চ্যানেল বাদে দর্শক দেখে না, কিন্তু তাদের মধ্যেও কিন্তু ভালো ভালো কন্টেন্ট আছে। কিন্তু দর্শক যদি না দেখে, স্পন্সার পারবে না, অ্যাডভার্টাইজ হবে না, আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে যায়। এই যে এখন আমি যখন সিরিয়াল করতাম 1.5 বছর 2 বছর সিরিয়াল চলতো, একটা সিরিয়াল করা মানে আমি নিশ্চিন্ত, 1.5-2 বছর আমি সিকিওর, আমি এত টাকা সেভিংস করব, এত টাকা খরচা করব, আমি করতে পারতাম। এখন একটা সিরিয়াল হলে 100 এপিসোডে কেক কাটা হয়, 100 এপিসোডে, মানে 3 মাসে তুমি দেখবে সোশ্যাল মিডিয়া 100 এপিসোডে কেক কাটা হচ্ছে, 500 এপিসোড, মানে বিরাট সুপারহিট সিরিয়াল। 1 বছর সিরিয়াল চলে গেছে মানে বিরাট বড় ব্যাপার।
3 মাসে সিরিয়াল বন্ধ হয়ে যায়, 2.5 মাসে সিরিয়াল বন্ধ হয়ে যায়। একটা সিনেমা এলো মানে 1 সপ্তাহের মধ্যে সিনেমাটা যদি কেউ দেখতেও চায় হলে আর নেই, হল পাওয়া যাচ্ছে না, এই পাওয়া যাচ্ছে না, সেটা যে কোনো কারণেই হোক। মানুষ যদি দেখতে পাচ্ছে না, তো ভালো কন্টেন্ট, ধরো আমি একটা ছবি বানালাম, সেটা ধরো তুমি সময় পেলে না, তুমি 2 সপ্তাহ বাদে গেলে, সেটা আর হলেই নেই। এবার সেটা যদি কোনো ওটিটি প্ল্যাটফর্ম না কেনে, তুমি তো দেখতেই পাচ্ছ না। ভালো ভালো ছবি এখন ওটিটি প্ল্যাটফর্মে আসে না। সংশয় আছে, সংশয় থাকবে, কিন্তু তারই মধ্যে আমরা এগিয়ে যাব, রাজীবদারও এগিয়ে যাবে নিজেদের পথে। আজকের আড্ডাকে আর দীর্ঘায়িত করব না, কিন্তু আর কোন কোন প্রশ্ন আছে আপনার মনে যা হয়তো আমার মনে আসেনি, সেগুলো জানাবেন কমেন্ট করে, আর সেগুলো নিয়ে আবার রাজীবদা এবং মোহিনীদির সঙ্গে কোনো একটা আড্ডায় দেখা হবে আপনাদের এবং আমাদের।